एसएससी केस में फैसला, कलकत्ता हाईकोर्ट ने शिक्षक भर्ती रद्द की। 25,753 लोगों की नौकरियों पर संकटवादी पक्ष के वकील ने कहा कि 2016 का पूरा पैनल रद्द कर दिया गया है। कोर्ट ने डीएम को निर्देश दिया है। डीआई 4 सप्ताह के अंदर डीएम को इसकी जानकारी देनी होगी। पश्चिम बंगाल शिक्षक भर्ती घोटाला मामले में सोमवार को कलकत्ता हाईकोर्ट ने बड़ा फैसला सुनाया। कोर्ट ने कथित तौर पर अवैध रूप से प्राप्त सभी नौकरियां रद्द कर दी। जज देवांशु बसाक और जज मोहम्मद सब्बीर रशीद की कलकत्ता हाईकोर्ट की खंडपीठ ने कहा, जो लोग लंबे समय से अवैध तरीके से काम कर रहे हैं, उन्हें ब्याज समेत सैलरी लौटानी होगी। इस फैसले के तहत 25,753 नौकरियां रद्द कर दी गयी। उन्हें 2016 के पैनल में नौकरी मिली थी। पैनल का कार्यकाल खत्म होने के बाद जिन लोगों को नौकरी मिली है, उन्हें भुगतान करना होगा। वादी पक्ष के वकील ने कहा, 2016 का पूरा पैनल रद्द कर दिया गया है। कोर्ट ने डीएम को निर्देश दिया है। डीआई 4 सप्ताह के अंदर डीएम को इसकी जानकारी देनी होगी। 2016 की सभी 4 भर्ती प्रक्रियाएं, ग्रुप सी, ग्रुप डी, 9वीं, 10वीं, 11वीं, 12वीं पैनल को रद्द कर दिया गया है। सभी को वेतन वापस करना होगा। कोर्ट ने कहा है कि 6 सप्ताह के भीतर वेतन वापस करना होगा। संबंधित डीआई को ये देखने की जिम्मेदारी दी गई है कि वेतन वापस किया गया है या नहीं। विज्ञापन ब्याज सहित वापस करना होगा। वेतन कोर्ट ने कहा कि जिन लोगों को एसएससी पैनल की समाप्ति के बाद नौकरी मिली, उन्हें जनता के पैसे से भुगतान किया गया। सभी को 4 सप्ताह के अंदर ब्याज सहित वेतन लौटाना होगा। सभी को 12% सालाना ब्याज के साथ पैसा लौटाना होगा। बता दें कि 23,753 नौकरियां रद्द कर दी गयी। नए लोगों को नौकरी मिलेगी। हाई कोर्ट ने 15 दिनों के अंदर अंदर प्रक्रिया शुरू करने का निर्देश दिया है। বাইরের স্টেটগুলোতে যান, সেখানেও তো এরকম মানে সরকারি স্কুলগুলোতে এরকম হাল ছিল না। কোথাও তো জনমানুষের তো এর রিপারকেশন আছে যে ভুয়ো শিক্ষক দিয়ে যদি পড়ানো হয়, তারা যে শিক্ষিত ছাত্র করবে, তারা মানে মানুষ তৈরির কারিগর, তাহলে কি তারা কারিগর করবে? সেই জন্য প্যারেন্টসরা, মা বাবারা সেই সরকারি স্কুলে দেওয়ার মতো তাদের মানে রুচি হয় না। যে ভুয়ো শিক্ষক তো সব আজকালকার তো শিক্ষকদেরকে তো কেউ সম্মান সেইভাবে তো করতে দেখছি না। এটা একটাই কারণ। দেখুন, আমরা দেখেছি প্রমাণ হলো আজকের দিনটা তো সেটাই প্রমাণটা। আমরা তো শিলমোহর পেলাম যে হ্যাঁ, এই যে ছেলে মেয়েগুলো 3 বছর ধরে রাস্তায় পড়ে রয়েছে, চাকরির দাবি করছে তাদের। এই দেখুন একটা জিনিস দেখুন, আন্দোলন কখনো একটা মিথ্যের উপরে ভিত্তি করে হয় না। একটা মিথ্যের উপরে ভিত্তি করে এতদিন ধরে আন্দোলন চালানো যায় না। কোথাও তার সততা দরকার হয়, সেই সততাটা কিন্তু ছিল আমাদের। আমরা তো আগে গেছিলাম পার্থ চট্টোপাধ্যায়ের কাছে বা শিক্ষা দপ্তরের আধিকারিকদের কাছে, এটা কুকুরের মতো ব্যবহার করা হয়েছে এবং বলা হয়েছে তোমরা কি যোগ্য, তোমরা কি জন্য এসেছো। তারপরে পরে সিবিআই যখন 17 নম্বর কোর্ট থেকে যখন রায় এলো, যখন সিবিআই দেওয়া হলো, তখন শিক্ষামন্ত্রী এবং তার ঘনিষ্ঠদের বাড়ি থেকে এত টাকা পাওয়া গেল। এগুলোর মানে কি? এবং যদি করাপশন না হয় তাহলে ওনারা এখনো কেন জেলে? তারা হাইকোর্টের এই রায়দানের পরে 24,000 পরিবারের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে। যাদের চাকরি চলে গেল, তাদের মধ্যে অনেকে সময়ের মধ্যে বিয়ে করেছেন, ব্যাংকের থেকে লোন নিয়ে বাড়ি কিংবা ফ্ল্যাট বানিয়েছেন। এখন সকলের সব শেষ। এই পরিস্থিতি তৈরির জন্য দায়ী হচ্ছে সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেস। এই দুর্নীতি পার্থ চট্টোপাধ্যায় বা তার সহযোগীদের দুর্নীতি নয়। ফিরহাদ হাকিম বলেছিলেন, যদি ভুল হয়ে থাকে সেই ভুল আমাদের সকলের, কালেকটিভ রেসপন্সিবিলিটি, যৌথ দায়িত্বের কথা বলেছিলেন। এটা ক্যাবিনেটের দায়িত্ব। তাই এই অরাজক অবস্থা তৈরি করবার জন্য, মেধাকে প্রতারিত করবার জন্য, সমাজকে খোলা বাজার বানানোর জন্য এবং সর্বোপরি এই শিক্ষকের চাকরিকে আলু পটলের মতো বাজারে বিক্রি করার জন্য দায় নিয়ে আজকে মুখ্যমন্ত্রীর অবিলম্বে পদত্যাগ করা উচিত। আমরা আমাদের দলের পক্ষ থেকে সমস্ত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাইছি এবং এদের মধ্যে যদি প্রতারিত মেধার কেউ থাকেন, যাদের এই রায়দানের কারণে চাকরি চলে যাচ্ছে, তাদের বিষয়টাও আদালতে দেখা দরকার এবং আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই সমস্ত ঘটনার দায় নিয়ে পদত্যাগ করবার দাবি জানাচ্ছি।
যারা যোগ্য তারা পাবেন, যারা অযোগ্য তারা জয়েনিং এর কথা কিভাবে শুরু হবে সেটা আদালত অর্ডারটা তো পুরোটা আপলোড হয়নি, অর্ডারটা তো পুরোটা পড়েননি, যে অংশগুলো পড়েছেন সেই অংশগুলো বললাম মূলত। অর্ডারটা আপলোড হয়ে গেলে পুরোটা জানবে। দাদা, যারা চাকরি প্রার্থী এখানে আছেন এবং তারা আনন্দ পেতেছেন, তাদের জন্য অর্ডারে কিছু আছে আলাদা? অবভিয়াসলি তারা এই যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থীরা এতদিন ধরে যারা বঞ্চিত হয়ে আসছিলেন, এতদিন ধরে তো তারাই এই আন্দোলন করছিলেন। সেই আন্দোলনের জয় হলো যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থীরা, যারা বলছিলেন এখানে আমরা বঞ্চিত হয়েছি, অযোগ্যরা চাকরি পেয়েছে, যাতে এদের কথা শোনা হচ্ছিল না, আজকে আদালত শুনেছে এবং নির্দেশ দিয়েছে। না, বাতিলটা তো বটেই, কিন্তু নিয়োগটা? হ্যাঁ, অবভিয়াসলি তারা পাবেন, অবভিয়াসলি তারা পাবেন। যারা যোগ্য তারা পাবেন, যারা অযোগ্য তাদের 3 মাসের মধ্যে রিপোর্ট দিতে বলেছে। অর্থাৎ ক্যাবিনেটের তৈরি যে সুপার নিউমেরিক পোস্ট, সেটার বৈধতা নিয়েও কিন্তু যথেষ্ট প্রশ্ন চিহ্নের মুখে পড়লো এবং সেটাও কিন্তু সিবিআই তদন্ত হবে। নতুন করে নতুন চাকরির ক্ষেত্রে কি কোনো? না, একদমই না, এটার মধ্যে চাকরি দিতে পারবে। এবার সেক্ষেত্রে কোনো যারা আগে চাকরি প্রার্থী যেগুলো আপলোড হয়নি সেগুলো এসএসসি ওয়েবসাইটে আপলোড করতে বলেছেন এবং রুল 17 ইনভোক করে যে অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল সেটাও বেঞ্চ রায় দিয়েছেন। 2016 সালের যে 4টে নিয়োগ প্রক্রিয়া, গ্রুপ সি, গ্রুপ ডি, 11, 12 এবং 9, 10 মিলে 25,753 জনকে যে ওএমআর শিট ইস্যু করেছিল, যে অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করেছিল, প্রত্যেকের নিয়োগ নাল অ্যান্ড ভয়েড বলে দিয়েছেন। 4 সপ্তাহের মধ্যে স্যালারিটা রিকভার করতে হবে। হ্যাঁ, এবং সেটা অর্ডারটা আপলোড হয়ে যায়। মূলত অযোগ্য চাকরি প্রাপকদের কথাই বলেছেন, সেটা নিয়েই অ্যাড্রেস করেছেন এবং যে 9টা ইস্যু ফ্রেম করেছেন, ওদের মূল কথাই ছিল রিট পিটিশনারগুলো মেনটেনেবল না। আজকে মহামান্য বিচারপতি বলেছেন রিট পিটিশন মেনটেনেবল। জুরিসডিকশন পয়েন্টে অ্যাড্রেস করেছেন, এক্সপায়ারি অফ দ্য প্যানেলের পরে যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন তাদের অ্যাপয়েন্টমেন্ট নাল অ্যান্ড ভয়েড সহ যে 19 সেপ্টেম্বর 2022 সালের যে সার্টিফিকেট, যেটা নিয়ে বারবার কথা উঠেছে, 65B কমপ্লায়েন্স হয়েছে কি হয়নি, আজকে মহামান্য বিচারপতি 65B কমপ্লায়েন্সের কথা বলেছেন। আর কি পয়েন্ট উত্থাপন করলো? 9টা পয়েন্টে এছাড়াও ছিল যে ওএমআর শিট আপলোড করতে বলেছেন। সমস্ত ওএমআর শিট যেগুলো আপলোড হয়েছে সেগুলো, যেগুলো আপলোড হয়নি সেগুলো এসএসসি ওয়েবসাইটে আপলোড করতে বলেছেন এবং রুল 17 ইনভোক করে যে অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল সেটাও ভ্যালিড বলেছেন এবং ওই যে রেকমেন্ডেশন উইথড্র সেটাকেও ভ্যালিড বলেছেন। একদম সেটাকে নিয়ে সিবিআই তদন্ত করতে বলেছে এবং জুরিসডিকশনাল কোর্টে 3 মাসের মধ্যে রিপোর্ট দিতে বলেছেন। অর্থাৎ ক্যাবিনেটের তৈরি যে সুপার নিউমেরিক পোস্ট, সেটার বৈধতা নিয়েও কিন্তু যথেষ্ট প্রশ্ন চিহ্নের মুখে পড়ল এবং সেটাও কিন্তু সিবিআই তদন্ত হবে। দাদা, নতুন করে নতুন চাকরির ক্ষেত্রে কি কোনো? না, একদমই না, এটার উপর ভিত্তি করে চাকরি দিতে পারবে। এবার সেক্ষেত্রে কোনো যারা আগে না, চাকরি প্রার্থী তাদের ক্ষেত্রে না, তারা যদি যারা যোগ্য তারা পাবেন, যারা অযোগ্য তারা জয়েনিং এর কথা কিভাবে শুরু হবে সেটা আদালত অর্ডারটা তো পুরোটা আপলোড হয়নি, অর্ডারটা তো পুরোটা পড়েননি, যে অংশগুলো পড়েছেন সেই অংশগুলো বললাম মূলত। অর্ডারটা আপলোড হয়ে গেলে পুরোটা জানতে পারবেন। যারা চাকরি প্রার্থী এখানে আছেন এবং তারা আনন্দে পেতেছেন, তাদের জন্য অর্ডারে কিছু আছে আলাদা? অবভিয়াসলি তারা এই যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থীরাই তো এতদিন ধরে তারা বঞ্চিত হয়ে আসছিলেন, এতদিন ধরে তো তারাই এই আন্দোলন করছিলেন। তো সেই আন্দোলনের জয় হলো যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থীরা, যারা বলছিলেন এখানে আমরা বঞ্চিত হয়েছি, অযোগ্যরা চাকরি পেয়েছে, এদের কথা শোনা হচ্ছিল না, আজকে আদালত শুনেছে এবং নির্দেশ দিয়েছে। বাতিলটা তো বটেই, কিন্তু নিয়োগটা? হ্যাঁ, অবভিয়াসলি তারা পাবেন, যারা যোগ্য তারা পাবেন, যারা অযোগ্য তাদের বাতিল হবে। হ্যাঁ, অবভিয়াসলি না, ওটার উপরে ওএমআর শিটের উপরে, ওএমআর শিটের উপরে, কারণ ওএমআর শিটগুলো তো আদালত গ্রহণ করেছে, সেই জন্য তো 65B, সেই 65B শুনানি না জাজমেন্ট। তাড়াহুড়া করছেন কেন? কয়েক মিনিট পরে दादा তাড়াহুড়া করছেন কেন? আস্থা রাখুন কোথায়। दादा कल अलायंस का जो है पहला रैली हुआ रांची में, तो बहुत दावे किया गया, बोला कि किसका अलायंस? इंडी अलायंस का। उसका तो ख़त्म हो गया जब राजस्थान, छत्तीसगढ़, मध्य प्रदेश का चुनाव हुआ था, तभी तो ये अलायंस ख़त्म। बंगाल में अलायंस कहाँ है? बंगाल में अलायंस कहाँ है? कल अदित चौधरी और विमान बसु का प्रेस स्टेटमेंट आया ना, आधा बीजेपी के खिलाफ, आधा ममता के खिलाफ। कहाँ अलायंस कहाँ है? आप बंगाल के धरती पर खड़ा होकर क्या सवाल क्वेश्चन कर रहा है? यहाँ इंडी जोट तो खत्म हो गया और जनता भी खत्म कर दिया। इंडी जोट, वो जो 5 स्टेट का चुनाव हुआ था उसका पहले उनका क्या था? 2 बात था, राहुल गांधी से लेकर ममता बनर्जी तक। ये सेमीफाइनल है, इसमें बीजेपी हारेगा, इसका बाद मोदी जी को हम लोग उखाड़ फेंकेंगे।
वो तो जनता उखाड़ फेंक दिया उनको, एक नंबर। दूसरा था, हम लोग आएगा तो ओबीसी सेंसस कराएगा, हिंदू को बांटने का काम करेगा, कौन ओबीसी, कौन एससी, कौन ईसी, कौन ब्राह्मण, कौन भूमियार, कौन राजपूत, कौन लाला, वो सनातनी को बांटने का काम करेगा और माइनॉरिटी को डराएगा कि ये लोग आ जाएगा तो डिटेंशन कैंप में भेज देगा। वो भी लोग रिजेक्ट कर दिया, वो कास्ट सेंसस का खिलाफ वोट हुआ। देश में 4 जाति है जिसके लिए मोदी जी काम कर रहा है, आगे भी काम करेगा। एक नारी जाति, दूसरा किसान जाति, तीसरा युवा जाति और चौथा हमारी जो वोर है उसका दरिद्र जाति, उसके लिए मोदी जी काम करेगा, आगे भी करते रहे। ममता अभिषेक बहुत जगह पे रैली कर रही है, काफ़ी जगह पे आदमी नहीं हो रहा है, आर्टिफिशियल रैली। वो डे बिफोर येस्टरडे मैं भी मालदा में था, उन्होंने भी थी। राजौल में 2000, मेरा रोतुआ में पूरा माइनॉरिटी एरिया में 10,000, एनायतपुर के उनका 3,000, उसका 5 किलोमीटर बगल में अमृत में मेरा 15,000। जनता देख लिया ना। अधीर रंजन कहते हैं कि पलटी कुमारी है, पलटी कुमारी ममता जी का विमर्श किया है। अदित चौधरी बी टीम है, अदित चौधरी बी टीम है टीएमसी का। यहाँ का वो यहाँ बहरमपुर में वोट लेने के लिए सब बात करता है और पार्लियामेंट जाकर मोदी जी को गाली करता है। बहरमपुर का जनता इस बार अदित चौधरी को मुंह तोड़ जवाब देगा। और पिछले 5 साल बहरमपुर के लिए एक शब्द भी प्रयोग नहीं किया। मोदी जी को पार्लियामेंट में गाली देना उनका काम था। उनका जितना स्टेटस वो मोदी जी का कृपा में, कांग्रेस का पास आंकड़ा नहीं है, लेकिन मोदी जी ने अपोजिशन का रिकॉग्नाइजेशन दिया। स्टेट पुलिस उनका साथ नहीं है, मोदी जी ने उनको सीआरपीएफ प्रोटेक्शन दिलाया। ওএমআর সিট পুনর্মূল্যায়নের আদেশ হয়েছে বলে আমি একটা বিশিষ্ট চ্যানেল সেখানে এই এতক্ষণ দেখছিলাম, সেখানে দেখেছি। আমি ধরে নিচ্ছি সেই অর্ডারই হয়েছে। যে এখন অর্ডার পাওয়া যায়নি, অর্ডার আসতে আমি জানি, অর্ডার আসতে হয়তো অনেক রাত্রির হবে, আগামীকালও হয়ে যেতে পারে। শুনেছি 354 পাতার অর্ডার। এই পুনর্মূল্যায়নের আদেশ, এই আদেশের পর আর কোনো প্রশ্ন থাকে না যে যোগ্য প্রার্থীরা চাকরি পাবে। পোস্ট নিয়ে তদন্তের একটা রাস্তা খোলা রইল। সুপার নিউমারি পোস্ট নিয়ে আমি ডেকে পাঠিয়েছিলাম একে, আপনাদের তখন যিনি চিফ সেক্রেটারি ছিলেন, প্রিন্সিপাল সেক্রেটারি এডুকেশন ডিপার্টমেন্ট, তিনিও একটি চূড়ান্ত ভালো লোক, কোট আনকোট। আমি যখন রায় দিতে যাচ্ছি তখন একজন এসে আমাকে জানালেন যে আজকে সকালেই তাদের একজন আইনজীবী সুপ্রিম কোর্টে গিয়ে একটা স্থগিতাদেশ এনেছেন, নাহলে সেদিনই তাদের 12টা বেজে। প্রথম থেকেই তো এটা একটা অর্গানাইজড ক্রাইম ছিল এবং এখনো হয়ে আছে। সেই জন্যই তো সিবিআই এবং ইডির তদন্তে এত সময় লাগছে। প্রথম থেকেই পরিকল্পনা করে নেওয়া হয়েছিল যে আমরা কত টাকা কামাবো এই চাকরির ব্যবস্থা করে। আমার ঘৃণা করছে যে সুবীরেশ ভট্টাচার্য, যিনি তৎকালীন চেয়ারম্যান ছিলেন স্কুল সার্ভিস কমিশনের, তার সঙ্গে আমি তাদের প্রধান আইন উপদেষ্টা হিসেবে কিছুদিন কাজ করেছি। এসব কিছুই আমি ঘোরা করে কোনোদিন জানতে পারিনি। যদি আমি জানতে পারতাম সেই দিনই আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতাম। আমার জয় না। আজকে আমার অত্যন্ত খারাপ লাগছে যে এরকম একজন জোচ্চোর মুখ্যমন্ত্রীর প্রশাসনের পাল্লায় আমরা আছি। এই মুখ্যমন্ত্রীকে এক্ষুনি পদত্যাগ করতে হবে, এক্ষুনি। অবশ্যই। আমি প্রথমেই তো বলেছি, আমি এই জোচ্চোর মিথ্যাচারী মুখ্যমন্ত্রী, যিনি জোচ্চুরিকে প্রশ্রয় দেন, যার সে তৎকালীন শিক্ষামন্ত্রী, যিনি এই দালালি করেছিলেন, তিনি জেলে। তার যদি বিন্দুমাত্র লজ্জা বলে কোনো জিনিস থাকে, এক্ষুনি তার পদত্যাগ করা উচিত এবং এখন থেকে এই নির্বাচন রাষ্ট্রপতি শাসনের আলনেরা হওয়া উচিত। ঘোড়ার ডিম করবেন, ওনাকে আসতে বলুন না। আমি তো সেদিন চ্যালেঞ্জ করেছিলাম
ওনাদের একজন মুখপাত্র বলছিলেন যে শুভেন্দুবাবু কেন ডায়মন্ড হারবারে দাঁড়ালেন না। আমি বলেছিলাম যে আপনাদের ভাইপোকে বলুন না তমলুক এসে দাঁড়াতে, তমলুক লোকসভা কেন্দ্রে দাঁড়াতে, দেখি কতটা সাহস। ঘোড়ার ডিম করবেন। উনি মিথ্যা কথা ছাড়া কিছু বলেন না। উনি বুঝে গেছেন যে উনি ভেঙে পড়ে গেছেন, এটা বুঝে গেছেন। সেই জন্য কালকে গতকাল মানুষের সিম্প্যাথি জাগানোর জন্য বলছেন বোমা মারবে। কে বোমা মারবে? ছুঁচো মেরে হাত বন্ধ কে করবে? কেউ করবে না। জাজমেন্ট ইউ উইল ফাইন্ড অল দ্য পয়েন্টস in the judgment that have been delivered today. I believe when it is the 354 or something like that pages judgment, you will get every point, and the division bench has heard it extensively, and all the parties. খুব আনন্দ হচ্ছে তা নয়, কারণ এই জোচ্চুরির আন্ডারে জোচ্চুরি দ্বারা নিয়ন্ত্রিত আমরা হচ্ছি, এখনো হচ্ছি বিভিন্ন ক্ষেত্রে। তাই আমি মনে করি আজকে আমাদের খুব একটা আনন্দের দিন নয়। আদালতে ধরা পড়ে গেছে, আমার হাতেও ধরা পড়েছিল যখন আমি আদালতে এই মামলার বিচার করছিলাম। এখন আবার ধরা পড়ে গেছে এবং অত্যন্ত উপযুক্ত রায় হয়েছে। সংখ্যাগুরু এবং সংখ্যালঘু উভয় পক্ষের মধ্যেই প্রচণ্ড প্রভাব ফেলবে। এটা একটা নির্ণায়ক রায় হয়ে গেছে, নির্ণায়ক অবস্থায় আমরা পৌঁছলাম আজকে, যে কত বড় জোচ্চোর সরকারের আন্ডারে আমরা আছি, অধীনে আমরা আছি। সেই জন্যই তো আমি প্রথম কথা বললাম, এই জোচ্চোরদের এক্ষুনি পদত্যাগ চাই। এটা করবে না হয়তো, কারণ এদের তো নির্লজ্জের তো চোখের চামড়া নেই, গায়েও মানুষের চামড়া আছে কিনা এটা আমার সন্দেহ আছে।